হুম, আজকে আমি প্রেজেন্টেশনের বিষয়টা একটু বুঝাই দিই তোমাদেরকে, হ্যাঁ? মানে প্রত্যেকটা স্লাইড একটু একটু বুঝাই দিব আর কি। ঠিক আছে, এগুলো এত কঠিন কোনো বিষয় না। তো দেখো, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে ডিসি মোটর ইজ অ্যান ইলেকট্রিক্যাল মেশিন দ্যাট কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। মানে যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কী করে, কনভার্ট করে। তারপর এগুলো আর কি বলা হচ্ছে, এনার্জি ইন ডিরেক্ট কারেন্ট হুইচ ইজ ট্রান্সফর্মড ইন মেকানিক্যাল রোটেশন, এগুলো আর কি। মানে মেকানিক্যাল রোটেশনে পরিবর্তন করে। দ্বিতীয় পয়েন্টের শুরুতে এর ছোট্টখাটো একটু ইতিহাস দেওয়া আছে, বেশ লম্বা। মানে বড় বড় ইতিহাস দেওয়ার কোনো প্রয়োজন বোধ করতেছি না। দ্য ফার্স্ট ডিসি মোটর ওয়াজ ডেভেলপড অ্যারাউন্ড 1830 অ্যান্ড 1840। বলা হচ্ছে প্রথম ডিসি মোটর মানে ডেভেলপ করা হয়েছিল 1830 থেকে 1840 সালে। দে আর কমার্শিয়ালি আনসাকসেসফুল, কমার্শিয়ালিভাবে ইন্টারেস্ট এটা মানে আনসাকসেসফুল ছিল। এর কারণ হচ্ছে বিকজ দিস মোটর ওয়ার ব্যাটারি পাওয়ার্ড, এগুলো এই মোটরগুলো ব্যাটারি দ্বারা চালিত ছিল এবং ব্যাটারি ওয়ার স্টিল ভেরি এক্সপেন্সিভ। তখন ব্যাটারিটা অনেক দামি ছিল। কোয়ালিটি ওয়াজ লো, এবং কোয়ালিটি অনেক নিম্নমানের ছিল। হোয়েন দ্য রিচার্জেবল ব্যাটারিজ আর ইনভেন্টেড, যখন রিচার্জেবল ব্যাটারি আবিষ্কার হয়েছে ইন লেট 1800 মানে মানে 18 সেঞ্চুরিস আর কি, হ্যাঁ। মানে 1800 মানে পরে যখন মানে ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি আবিষ্কার হয়েছে, দ্য ফার্স্ট কমার্শিয়ালি ভেরিয়েবল ডিসি মোটরস এন্টার দ্য মার্কেট। এরপরে মানে ডিসি মোটরগুলো মানে মার্কেটের মধ্যে প্রবেশ করছে। এরপর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর কীভাবে কাজ করে। তো আমি এখানে একটা পয়েন্ট লিখছি, ইন ফিউ পয়েন্ট উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর। আমি এখানে বলছি কিছু পয়েন্টের মাধ্যমে আমরা এই ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝার চেষ্টা করব। মানে মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল মানে কার্যর পদ্ধতিটা বোঝার চেষ্টা করব। প্রথম পয়েন্টে আমরা আনছি ইলেকট্রোম্যাগনেট। প্রথমে কি আনছি আমরা, ইলেকট্রোম্যাগনেট। এর কারণটা কি, কারণ হচ্ছে মোটর মানে ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট ছাড়া আসলে মোটর কিচ্ছুই না, বুঝছো? তো লিখছি দ্য ইলেকট্রোম্যাগনেট, এই যে এই সরি এই দ্য ইলেকট্রোম্যাগনেট ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ মোটর। মানে ইলেকট্রোম্যাগনেটটা হচ্ছে ড্রাইভিং ফোর্স অফ মোটর, মোটরের সব কিছুই, চালিকা শক্তি। দ্য মিউচুয়াল অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটস কজেস দ্য মোটর টু রোটেট। এখানে বলা হচ্ছে দ্য মিউচুয়াল অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন। বলা হচ্ছে মোটরের মধ্যে ইলেকট্রোম্যাগনেটগুলো পরস্পর অ্যাট্রাকশন, মিউচুয়াল মানে পরস্পর, অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ, রিপালশন বিকর্ষণ। মানে ইলেকট্রোম্যাগনেটগুলো পরস্পর আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে মানে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সে প্রতিক্রিয়াটা হচ্ছে মোটরের রোটেশন। মানে সে প্রতিক্রিয়াটার মাধ্যমে মোটরের রোটেশন সৃষ্টি হবে। আর এ কারেন্ট ফ্লোয়িং ইন এ কন্ডাক্টর ক্রিয়েটস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। এই সাদা লাইনটাতে কী বলা হয়েছে, এ কারেন্ট ফ্লোয়িং, এই সাদা লাইনটাতে কী বলছি আমি, মানে বলতে চাচ্ছি এ কারেন্ট ফ্লোয়িং ইন এ কন্ডাক্টর ক্রিয়েটস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। বলা হচ্ছে এই তারের ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই তারের চারপাশে কী হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা আমি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিছি। ঠিক আছে, মানে আমি চিত্রের মাধ্যমে দেখা দিচ্ছি কি একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তার চারপাশে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কোন রকম, মানে ম্যাগনেটিক ফিল্ড আসলে কোন রকম সেটা আসলে কিছু দেখানো হয় নাই। মানে কোন দিকটা কোন দিকে, এগুলো কিছু দেখানো হয়নি। তো এই ম্যাগনেটিক ফিল্ডের দিক ওরিয়েন্টেশন এগুলো আমরা পাবো ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম রুল থেকে। ঠিক আছে, তো আমরা নিচে হচ্ছে বেগুনি কালার করা একটা লেখা দেখতেছি, যেখানে লেখা আছে ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম রুল। ঠিক আছে, ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম রুলটা আসলে কী, এখানে বলা হচ্ছে যে মানে আমি একটু পড়াচ্ছি, পড়তে তো আমরা পারবো, কিন্তু পড়ার পর আমরা পড়ার সাথে সাথে আমাদের সেমভাবে শারীরিক কসরত দেখাতে হবে এবং আমাদের শারীরিকভাবে হাত দিয়ে দেখা দিতে হবে যে এই জিনিসটা কী রকম। তো আমরা সহজে একটু বোঝানোর চেষ্টা করি ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম রুলটা আসলে কী। ইংলিশটা আমি আপাতত পড়তেছি না, এটা বাংলাতে বুঝাই দিলেই হবে। এই যে এখানে কি বিভিন্ন ছবি আছে, প্রথমে আমি বলি জিনিসটা একটু। যেমন একটু
করো এটা একটা তার, এই তারের মধ্যে যদি এদিকে এদিকে কারেন্ট যায় আর কি, না? তাহলে আমি মনে করো এভাবে হাত দিব, মানে এদিকে যেদিকে কারেন্ট যাবে, যেদিকে কারেন্ট প্রবাহিত হবে সেদিকে আমি বিদ্যাঙ্গুলিটা রাখবো, সেদিকে বিদ্যাঙ্গুলিটা রেখে তারটাকে এভাবে ধরবো। মনে করো এই একটা কলম, কলমের যেদিকে ইয়ে আছে, সুচালু অংশ আছে, মনে করো এই কলমটা একটা তার, এই সুচালু মাথাটার এদিকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তাহলে আমি এই তারটাকে এভাবে ধরবো। এখন বিদ্যাঙ্গুলি দ্বারা কী বিদ্যাঙ্গুলি দিয়ে কী বোঝাচ্ছে? বিদ্যাঙ্গুলি দিয়ে কারেন্টের ডাইরেকশন বোঝাচ্ছে। কারেন্টের কী বোঝাচ্ছে? ডাইরেকশন বোঝাচ্ছে। বিদ্যাঙ্গুলিটা দিয়ে কারেন্টের কী বোঝাচ্ছে? ডাইরেকশন বোঝাচ্ছে। আর এই যে এই 4টা আঙ্গুলটা আছে না, এরকম এরকম ঘুরানো অবস্থায় আছে না 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুল দ্বারা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বোঝাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে কারেন্টটা যদি এদিকে যায়, তাহলে এরকম গোল করে ম্যাগনেটিক ফিল্ড যেগুলো তৈরি হবে সেগুলোর ডাইরেকশন হবে এরকম, এদিকে এদিকে ঘুরবে, সেগুলো এদিক বরাবর ঘুরবে। তার মানে এদিক বরাবর ঘুরলে এদিক বরাবর ঘুরবে না, মানে এদিক বরাবর ঘুরবে, এদিক বরাবর ঘুরবে, মানে ম্যাগনেটিক ফিল্ডগুলোর দিক হবে এদিকে। এই যে হাতের এটা যদি ইলেকট্রিক প্রবাহের দিকে ধরি, আর বাকি 4টা আঙ্গুল যেদিকে ডাইরেকশন নির্দেশ করতে হবে, যেদিকে রোটেশন নির্দেশ করতেছে, ম্যাগনেটিক ফিল্ডের রোটেশন অনুসারে হলে সেদিকে হবে, ম্যাগনেটিক ফিল্ডগুলোর দিকও কি সেদিকে হবে। আচ্ছা, একটা তার যদি এরকম হয়, কারেন্টটা যাচ্ছে এদিকে, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে ওইটার ডাইরেকশনটা কোন রকম হবে, এগুলোর ডাইরেকশনটা কোন রকম হবে, কোন দিকে ঘুরবে? দেখি, এদিকে যদি কারেন্টটা যায় তাহলে আমাদের ধরতে হবে এভাবে। আমি যদি এভাবে ধরি, তাহলে এই নিচ দিয়ে কারেন্ট যাচ্ছে না, তাহলে আমাদের আঙ্গুলগুলো কীভাবে ঘুরতেছে? এভাবে না, এভাবে না, হ্যাঁ এদিকে ঘুরতেছে, তাহলে ডাইরেকশনটা হবে এদিকে। ঠিক আছে, এভাবে ডাইরেকশনগুলো হবে এরকম এরকম এরকম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে আমরা সরাসরি স্লাইডে চলে যাই। ঠিক আছে, সরি, দাঁড়াও, ওকে। স্লাইডের মধ্যে আমরা আগের জায়গায় আসি। কী হলো ভাই? তাহলে এই স্লাইডের মধ্যে এটাই আসলে বোঝানো হয়েছে, এই স্লাইডের মধ্যে দেখছো, এই যে প্রথম উপরের যে বাম পাশের ছবিটা আছে সেটা দ্বারা একটা তার 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 আছে, উপরের দিকে কারেন্ট যাচ্ছে, হাতের বৃদ্ধাঙ্গুলি কীভাবে ধরছে, তাহলে এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, আর উপরের যে বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, যেটা পরবর্তী দুইটা পিকচারে ফর আসলে বোঝানো হয়েছে খুব মানে সিম্পলভাবে। এখন খেয়াল করো, এইটা তো জাস্ট একটা সিম্পল তারের ক্ষেত্রে, মানে একটা সিম্পল তারের ক্ষেত্রে সোজা সোজা সিম্পল তারের চারদিকে মানে ক্ষেত্রে এরকম হয়েছে। কিন্তু আমি যদি এই তারগুলোকে, যেমন একটা সোজা তারের চারদিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটা খুব কম তৈরি হয় এবং খুব কম শক্তিশালী হয়, কিন্তু আমি যদি এই তারগুলোকে পেঁচাতে পারি, হয় এন এ কন্ডাক্টর, লাল লেখাটা একটু দেখো তোমরা, হয় এন এ কন্ডাক্টর ইজ টুইস্টেড টু ফ্রম এ কয়েল, মানে এগুলোকে যদি একটু কয়েলগুলোকে যদি পেঁচানো হয় তাহলে কী হবে, এই কয়েলগুলোকে পেঁচালে তারগুলো একটু বটে আসবে, বটে আসলে এই যে ম্যাগনেটিক ফিল্ডগুলো তৈরি হবে না, এগুলো অনেক কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসে অনেক শক্তিশালী একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। বুঝছো? তো বলা হচ্ছে হয় না কন্ডাক্টর ইজ টুইস্টেড টু ফ্রম এ কয়েল, মানে টুইস্টেড করা হবে, টুইস্টেড মানে পেঁচানো করা হবে, মানে পাকানো হবে আর কি। অ্যান্ড কারেন্ট ইজ পাসিং থ্রু ইট, এবং কারেন্ট যখন এটার মধ্যে দিয়ে মানে পাস করবে, এ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড অ্যারাউন্ড ইট, তখন একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এর চারপাশে কী হবে? তৈরি হবে। তাহলে এটাও আমি একটু ভিডিওর মাধ্যমে দেখাতে চাই, এটাও আমি ভিডিওর মাধ্যমে কি দেখাতে চাই। হ্যাঁ, দেখো, মনে করো
এখন আমরা এখানে দেখলাম যে মানে একটা তারের কারেন্ট এদিকে গেলে কী হয়, চারপাশে তৈরি হয়, আবার এদিকে গেলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। বাট এদিকে এটার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডগুলো ডাইরেকশন এদিকে। কিন্তু আমি যদি এই তারগুলোকে সোজা না রেখে এভাবে পেঁচাই, ঠিক আছে, এবং আমি যদি এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত করি, এদিক দিয়ে বের করি, অথবা মনে করো এই এদিক দিয়ে দিলাম আর এদিক দিয়ে বের করলাম, ঠিক আছে, কারেন্ট যে কোনো একটা দেওয়া যায়, হ্যাঁ, তাহলে কী হবে, এগুলো তো সোজা তার ছিল না, এগুলো সোজা তার ছিল, এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে মানে এগুলো তো মানে পাকানো, এগুলোর ক্ষেত্রে কী হবে আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা খুব ক্ষুদ্র অংশ হিসেবে চিন্তা করব, ঠিক আছে, খুব ছোটো ছোটো অংশে জিনিসটাকে বোঝার ট্রাই করবো যে আসলে এখানে কী হচ্ছে। একটা জিনিস খেয়াল করো তো দেখি, এখানে অনেকগুলো প্যাচ আছে না, নিশ্চয়ই এই প্যাচগুলোর একটা লোহার দণ্ডেই তো দেওয়া হচ্ছে না, একটা লোহার দণ্ডে, অথবা গুল একটা লোহার দণ্ডে, গুল একটা মনে করো বল্টু আছে না, নাট বল্টু আছে না, অথবা লোহার রডের মধ্যে উপর আমি কি এই প্যাচগুলো অ্যাকচুয়ালি আমি দিচ্ছি না, তো দেওয়ার তো দিলে এখানে আমি খুব ক্ষুদ্র একটা অংশের কথা, একটা প্যাচের কথা চিন্তা করি, একটা প্যাচ, মনে করো একটা প্যাচ দেখতে কোন রকম, এরকম না, এটা মনে করো একটা প্যাচ, মানে এখানে অসংখ্য প্যাচ আছে, কিন্তু এখানে কি অসংখ্য প্যাচ আছে, তার মধ্যে অসংখ্য প্যাচের মধ্যে আমি একটা প্যাচের মধ্যে কী ঘটনাগুলো ঘটতেছে ওই জিনিসটা বোঝার ট্রাই করতেছি, ঠিক আছে, মানে একটা প্যাচের মধ্যে কী ঘটনাগুলো ঘটতেছে ওই জিনিসটা আমরা বোঝার ট্রাই করতেছি, বোঝা গেল, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বোঝার ট্রাই করি জিনিসগুলো কী হচ্ছে আসলে, একটা প্যাচের মধ্যে কী ঘটনাটা আসলে ঘটতেছে। আচ্ছা, যদি দেখো দেখো দেখো, যদি এদিকে কারেন্ট প্রবাহিত হয়, এদিকে যদি কারেন্ট প্রবাহিত হয়, ঠিক আছে, তাহলে কারেন্টগুলো কি এদিকে যাবে না, এদিকে গিয়ে এদিকে 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 ঘুরে ঘুরে এদিকে বের হবে না, তার মানে এই পাকের মধ্যে কারেন্টের ডাইরেকশনটা কী হবে, এদিক এদিক বরাবর হবে না, এদিক বরাবর হবে না, কারেন্টটা এভাবে ঘুরবে না, তোমরা আসলে নিজেরাই বুঝতে পারতেছো কারেন্টটা এদিকে কেন ঘুরবে, বুঝছো, কারেন্টটা যদি এদিকে যায়, এদিকে কারেন্টটা ঘুরতে 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 ঘুরে 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 আবার এদিকে বের হবে, তাই না, তাহলে নিশ্চয়ই একটা সার্কেলের মধ্যে কারেন্টটা ঠিক এভাবে ঘুরবে, মানে নিচে নিচে এভাবে ঘুরে ঘুরে আসবে, তো উপর দিয়ে বের হবে না, তাহলে কারেন্টটা এইভাবে ঘুরবে। তাহলে এখন তুমি খেয়াল করো তো, আমরা কিছুক্ষণ আগে ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম্ব রুল পড়ছি না, হ্যাঁ, ওখানে কী পড়ছি আসলে, ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম্ব রুলে কী পড়ছি, যে এই যদি কারেন্টটা এদিক বরাবর যায়, একটা সোজা তারের মধ্যে এদিক বরাবর কারেন্টটা যায় আর কি, ঠিক আছে, তখন কি হয়, তখন আমরা এটাকে মানে থাম্ব রুলের মাধ্যমে প্রকাশ করি, এদিকে যদি কারেন্ট যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডটার ডাইরেকশনটা এদিকে হবে, মানে এরকম তো ডাইরেকশনটা এবার এভাবে হবে, এভাবে হবে, এভাবে হবে, তাই না, আবার ব্যাপারটা যদি এরকম হয় যে কারেন্টটা যদি নিচের দিকে যায়, তাহলে আমি থাম রুলটা এভাবে ধরবো, থাম মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, থামত্ব বৃদ্ধাঙ্গুলি, এভাবে ধরলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, যদি ডাইরেকশন এদিকে হয় তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে না, যে ডাইরেকশনটা এদিক বরাবর ঘুরবে, ঠিক আছে, এদিক বরাবর মানে করবে, তাহলে এখানে কিন্তু আমরা খেয়াল করি তো একটু, এই এদিক বরাবর যে কারেন্টটা আসতেছে না, এদিক বরাবর ঠিক এই ছোট্ট তীরচিহ্নের অংশটুকু চিন্তা করো তুমি, ছোট্ট তীরচিহ্নের অংশটুকু চিন্তা করো, এটাকে একটা ছোটো সোজা কন্ডাক্টর মনে করো, সোজা একটা তার মনে করো, সোজা একটা মনে করো এই তারটা এরকম এরকম, এটাকে সোজা তার মনে করো, তাহলে যদি কারেন্টটা এদিকে যায়, এদিক বরাবর যায়, তাহলে ম্যাক্সওয়েল থাম্ব রুল অনুসারে এটাকে ফলো করতেছে না, এদিকে যদি কারেন্ট যায় ম্যাগনেটিক ফিল্ড এভাবে তৈরি হবে, এদিকে যদি চাই তাহলে এটা বরাবর ম্যাগনেটিক ফিল্ড এভাবে তৈরি হবে না, এটা বরাবর দেখো, যদি এদিকে যাই, এটাকে আমি যদি এই ছোট্ট ক্ষুদ্র অংশটাকে একটা কন্ডাক্টর যদি কল্পনা করি, তাহলে এর চারপাশে কী তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন রকম হবে, এটা অনুসারে হবে না, এটা অনুসারে হবে না, এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেখবে এরকম হচ্ছে, এরকম 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 এরকম, ঠিক আছে, ঠিক একইভাবে এদিক বরাবর যে তীর চিহ্নটা আসলে যাচ্ছে এদিকে, দেখো
এদিক বরাবর যে তীর চিহ্নটা এদিকে যাচ্ছে না, সেটাকে এই ছোট্ট এই ক্ষুদ্র অংশটাকে যদি কন্ডাক্টর বিবেচনা করো, এটাকে আমি যদি হালকা করে বর্ধিত করি, মানে আমি বোঝা যাচ্ছে এটা কন্ডাক্টর হিসেবে তুমি বিবেচনা করো, যদি এরকম চিন্তা করো, তাহলে কি হচ্ছে, তাহলে কারেন্টটা এদিকে যাচ্ছে, ডাইরেকশনটা এরকম হবে, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে না, এই ম্যাগনেটিক ফিল্ডটা আসলে ডাইরেকশনটা কোন দিকে হবে, এটার মতো না, এটা ডাইরেকশন হবে এরকম না, এটা ডাইরেকশন হবে এরকম, এরকম না, হ্যাঁ, এটা ডাইরেকশন আসলে হবে এরকম। তাহলে এই যে একটা প্যাচের মধ্যে এই ঘটনাটা আসলে ঘটতেছে না, কি ঘটনাটা, তাহলে এরকম অসংখ্য প্যাচ আছে না, এই একটা প্যাচ, 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 মানে এরকম অসংখ্য প্যাচ, এই টুইস্টেড পাকানো অংশগুলোতে এই অনেকগুলো প্যাচ আছে না, আছে। তো অনেকগুলো প্যাচ থাকলে এই পাশে অনেকগুলো এগুলো তৈরি হবে না, অনেকগুলো এরকম এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, এটা একটার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা এখানে অনেকগুলোর জন্য অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, আবার এদিকেও তাহলে এখানে অনেকগুলোর জন্য অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ড এভাবে তৈরি হয়েছে। মনে রাখবা, এগুলো সবগুলো প্রত্যেকটা প্যাচের সবগুলো ম্যাগনেটিক ফিল্ড লেগে যাবে, একটার সাথে একটা লেগে একটা লম্বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। দেখো, এই সবগুলো ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেক লেগে এরকম হয়ে গেছে, এবং ওদের ডাইরেকশনটা এরকম 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 এরকম, ঠিক একইভাবে এদিকে যে পাশে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেগুলো এদিকের কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, একসাথে হয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি, এবং এগুলো ডাইরেকশন কোন রকম, এরকম এরকম এরকম, ঠিক আছে। তো এরকম একটা অবস্থা সৃষ্টি হবে, মানে ম্যাগনেটিক ফিল্ডগুলোর এরকম একটা কি হবে, মানে অবস্থা সৃষ্টি হবে। বিষয় আসলে এদিকের ক্ষেত্র উৎপন্ন হবে, এদিকের ক্ষেত্রে উৎপন্ন হবে, মানে সামগ্রিকভাবে সবগুলো মিলিত হয়ে কি এরকম একটা চারিদিকে মিলে আর কি, এদিকে 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 সবগুলো মিলিয়ে সামগ্রিকভাবে এরকম একটা অবস্থা সৃষ্টি করবে। এটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, এটাকে বলা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেট। এখন এই ইলেকট্রোম্যাগনেটের মধ্যে দেখো, এই ম্যাগনেটিক ফিল্ডগুলো এদিক দিয়ে বের হচ্ছে, আবার এদিক দিয়ে এন্টার করতেছে, মানে এক প্রান্ত দিয়ে বের হচ্ছে আরেক প্রান্ত দিয়ে এন্টার করতেছে, এক প্রান্ত দিয়ে বের হচ্ছে আরেক প্রান্ত দিয়ে এন্টার করতেছে। তো ইলেকট্রোম্যাগনেটের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যে প্রান্ত দিয়ে এন্টার করে বা বের হয়ে যায়, সে প্রান্তকে বলা হয় নর্থ পোল, ঠিক আছে, সে প্রান্তকে বলা হয় নর্থ পোল। যে প্রান্ত দিয়ে বের হয়ে যায় সে প্রান্তকে বলা হয় নর্থ পোল, ঠিক আছে। এই যে এখন আমি এই চিত্রটা একদম নিচের কোনা চিত্রটা অলরেডি দেখাই ফেলছি, এরপর এই চিত্রের মধ্যে আমরা এসে গেছি, আমরা দেখতেছি যেই নিচে দিয়ে যেই ফ্লাক্সগুলো বের হচ্ছে এটাকে নর্থ পোল, উপরে যে ফ্লাক্সগুলো ঢুকতেছে যেদিকে ঢুকতেছে সেটা সাউথ পোল। তো আমরা বুঝে গেলাম যে আমরা বুঝে গেলাম যে নর্থ পোল কোনটা আর সাউথ পোল কোনটা, আমরা মানে এটা খুব সহজে বুঝে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি উপরে বড় একদম খালা লেখাটাকে লিখছি, দিস ফিগার ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেট, এই ফিগারটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, হুইচ ম্যাগনেটিক ফ্লাক্স লিভ নর্থ পোল অ্যান্ড এন্টার সাউথ পোল, মানে যার ম্যাগনেটিক ফ্লাক্সগুলো নর্থ পোল দিয়ে কী হয় বের হয় এবং সাউথ পোল দিয়ে এন্টার করে। এখন নিচে আরেকটা ছবি আঁকছি, যেটা আমি আসলে কলম দিয়ে আঁকছি, এবং এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এখানে দুই দিকে দুইটা কী দিছি না, লোহার পাত দিছি, লোহার পাতে তার পেঁচাইছি, ওইদিকে পেঁচাই একটা তার খুলে আবার এই তার মাঝখানে না পেঁচায়, মাঝখানে একটা ছোটো একটা কী রাখছি, গ্যাপ রাখছি আমরা, ছোটো একটা গ্যাপ রাখছি, আবার ওইদিকে আবার সেমভাবে তার পেঁচাইছি। তুমি যদি উপরের ইলেকট্রোম্যাগনেটটা কল্পনা করো, তাহলে উপরে সাউথ পোল নিচে নর্থ পোল, কোন দিকে ফেঁসাইছি, নিচ থেকে উপরের দিকে ফেঁসাইছি, এবং তুমি নিচে এবং এরপরে ওইটার সঙ্গে মিলিয়ে নিচের কলমের চিত্রটা কত দেখো তুমি, ওইভাবে ওই কলমের জিনিসটাকে আমি কীভাবে পেঁচাইছি, সেক্ষেত্রে বামের যে লোহাতে পেঁচানো অংশটা সেটা নর্থ পোল না, আবার যে ডানের যে পেঁচানো অংশটা সেটা সাউথ পোল হিসেবে গণ্য হবে না। হ্যাঁ, তুমি জাস্ট পেঁচানো কোন দিকে পেঁচাইছি সেটার সাথে উপরের চিত্রটার সাথে একটু ম্যাচ করো, মানে এটার সঙ্গে এই চিত্রটার সঙ্গে সরি এই চিত্রটার সঙ্গে মানে এটার সঙ্গে ম্যাচ করো, শুধু পেঁচানো জিনিসটা ম্যাচ করবা, বুঝছো। এটা কীভাবে পেঁচানো হয়েছে,
আর এটা কিভাবে পেঁচানো হয়েছে দেখবা যে এটা এদিক থেকে পেঁচায় 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 এদিকে বের হয়েছে না, তাই এটা নর্থ ফুল এটা সাউথ ফুল, এটাও ঠিক এদিক থেকে পেঁচায় 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 এদিকে মাঝখানে ইয়ার গ্যাপ রেখে আবার এদিকে পেঁচা পেঁচা এদিকে বের হয়েছে না, তাহলে এটা নর্থ ফুল এটা সাউথ ফুল। এখন তুমি খেয়াল করো তো এদিকের যে ফ্লাক্সগুলো কোন দিকে গেছে, এদিকে জাম্প করে করে গেছে না, নর্থ ফুল থেকে এদিকে জাম্প করে করে এই নর্থ ফুল থেকে জাম্প করে করে সাউথ ফুলের দিকে গেছে, বাট এদিকে আসলে জাম্প করতে হচ্ছে না, বুঝছো? এদিক এইখানের ক্ষেত্রে এই ইয়ার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ফ্লাক্সগুলোকে মাঝখানে যে ইয়ার গ্যাপ আছে না, এই ইয়ার গ্যাপ দিয়ে ফ্লাক্সগুলো নর্থ ফুল থেকে সাউথ ফুলের দিকে যাচ্ছে, আলাদা করে ওদের জাম্প করতে হচ্ছে না, ওরা একটা মুক্ত অঞ্চল পাইছে, ওরা ঠিক এই অঞ্চল দিয়ে নর্থ ফুল থেকে সাউথ ফুলের দিকে কি যাইতেছে। তো আমি এই চিত্রটা কেন আঁকলাম, এটা কেন আঁকলাম, আসলে এটাকে বলা হচ্ছে দিস ইজ দ্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রোম্যাগনেট হুইচ ইজ কমনলি ইউজড ইন ডিসি মোটর। মানে এটা ডিফারেন্ট টাইপসের একটা ইলেকট্রোম্যাগনেটের কি অ্যারেঞ্জমেন্ট যেটা ডিসি মোটরের ভিতর থাকে, বুঝছো? আচ্ছা, আমরা এর পরের পৃষ্ঠায় যাই। এর পরের পৃষ্ঠায় দেখো 2 নাম্বার পয়েন্ট, রোটেশন প্রসেস অফ ডিসি মোটর। রোটেশন প্রসেস অফ ডিসি মোটর বলতে চাচ্ছিলাম যে ডিসি মোটরের রোটেশন প্রসেসটা আসলে কোন রকম, মানে কি পদ্ধতিতে ডিসি মোটর রোটেট করে, এটার মানে মেন ফান্ডাটা আমরা বুঝতে যাচ্ছি। তাহলে আমরা দেখব কীভাবে বা কোন পদ্ধতিতে আসলে মানে ডিসি মোটরটা ঘুরতেছে। আচ্ছা, কনসিডার এ রেক্ট্যাঙ্গুলার কন্ডাক্টর প্লেসড ইন স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড। আমরা একটা রেক্ট্যাঙ্গুলার কন্ডাক্টর নিব, কি নিব? রেক্ট্যাঙ্গুলার কন্ডাক্টর, যেটা নিচে চিত্রে দেওয়া আছে। রেক্ট্যাঙ্গুলার কন্ডাক্টর মানে আয়তকার কন্ডাক্টর, যেটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর কি। দুই পাশে দুইটা ম্যাগনেটিক ফিল্ড রাখবো, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড। স্ট্যাটিক মানে স্থির, আমরা আগে থেকে বসানো একটা স্থির ম্যাগনেটিক ফিল্ড নিব, এর মধ্যে দিয়ে একটা আয়তকার কন্ডাক্টরকে বসাবো। দিস ফিল্ড মে বি এ পারমানেন্ট ম্যাগনেট। ওই যে আমরা ম্যাগনেট দুদিকে দুইটা বসাইছি সেটা আসলে পারমানেন্ট ম্যাগনেটও হতে পারে, আবার ইলেকট্রোম্যাগনেটও হতে পারে। তুমি যদি বাম পাশের চিত্রটা দেখবা যে এটা পারমানেন্ট ম্যাগনেট, কিন্তু ডান পাশের চিত্রটা দেখবা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। মানে মানে ওই কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত করে ম্যাগনেটগুলো তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম অ্যারেঞ্জমেন্টটাই আমরা দেখলাম, কিছুক্ষণ আগে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা দেখে আসলাম যে এদিকে পেঁচানো হবে আবার এদিকে পেঁচানোটা বের হবে, তাহলে এটাকে বলা হবে নর্থ ফুল, এটাকে বলা হবে কি সাউথ ফুল। ঠিক আছে, বোঝা গেছে এটা? তাহলে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট ডান পাশেরটা, বাম পাশেরটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। অবশ্যই এর মধ্য দিয়ে আসলে ফ্লাক্সগুলো নর্থ থেকে সাউথ পোলের দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, প্রবাহিত হবে। এখন এর মধ্যে দিয়ে আমি আয়তকার একটা কন্ডাক্টরকে বসাইলাম, হইল। এখন আমি আয়তকার কন্ডাক্টরের দুই প্রান্তের মধ্যে কারেন্ট সাপ্লাই দিব। সাপ্লাই দিলে কী ঘটবে সেটা বোঝার জন্য আমাকে আবার খাতার মধ্যে যেতে হবে, খাতা কলমে আমাদের যেতে হবে, বুঝতে হবে। সেক্ষেত্রে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নামে একটা রুল আছে, যেটা আমি ইংলিশ পড়বো না। ঠিক আছে, ইংলিশ পড়বো না, তোমরা আসলে আমি বুঝাই দিব, সেক্ষেত্রে তোমরা এগুলো পরে পরে সেমভাবে হাতে হাতে নাতে দেখাতে হবে। কিন্তু তুমি যখন ম্যাক্সওয়েল থাম্ব রুল পড়বা তখন ম্যাক্সওয়েলের রুলটা হাতে দেখাই দিতে হবে। যখন তুমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দেখবা তখন তোমার থেকে হাতেও ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা দেখাই দিতে হবে, না হলে হবে না। না হলে তুমি এটা রিডিং মুখস্থ করার মতো হয়ে যাবে। তাহলে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা কি আসলে? ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের মধ্যে বলা হচ্ছে যে, একটু যাই, লেফট হ্যান্ড রুল বাড়ি লেফট মানে হচ্ছে বাম, ফ্লেমিং এর বাম হস্ত রুল, এটাকে বলা হচ্ছে ফ্লেমিং বাম হস্ত রুল, ফ্লেমিং এর বাম হস্ত রুল। তাহলে এটা দ্বারা আসলে কী বোঝানো হয় সেটা আমরা দেখব। একটু ওয়েট করি আমি। ফোর্স, আমরা আবার ক্যামেরাতে চলে আসি। প্রথমে এই দুইটা ম্যাগনেট, এটা 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 নর্থ ফুল, এটা সাউথ ফুল। ঠিক আছে,
এখন সাধারণত এরকম দুইটা ম্যাগনেট যদি নর্থ ফুল সাউথ ফুলকে আমরা রাখি তাহলে কী হবে, এদের যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো আছে সেটা নর্থ ফুল থেকে সাউথ ফুলের দিকে প্রবাহিত হবে, নর্থ ফুল থেকে সাউথ ফুলের দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, এখন আমি আরেকটা চিত্র রাখবো। নর্থ ফুল, সাউথ ফুল। এখন এই নর্থ ফুল সাউথ ফুলের মধ্যে যদি আমি একটা কন্ডাক্টরকে রাখি আর কি, আয়তকার কন্ডাক্টর, মনে করো আমি এখানে এক প্রকার অ্যারেঞ্জমেন্ট আমাদের স্লাইডের মধ্যে আছে, আমি ওই রকম কঠিন অ্যারেঞ্জমেন্টটা আসলে বুঝতে চাচ্ছি না, খুব সহজে বুঝি আমি। ঠিক আছে, এই দুইটা ম্যাগনেটের মধ্যে এই আয়তকার কন্ডাক্টরটা বসানো আছে, আমি এই দুই প্রান্তের মধ্যে ব্যাটারির প্লাস লাগাইলাম, না সরি, এটাতে ব্যাটারির মাইনাস লাগাইলাম, এটার ব্যাটারিতে প্লাস লাগাইলাম। খুব সহজে বুঝবো আমরা আসলে। এখানে অনেক কিছু আছে, অনেক রকম অ্যারেঞ্জমেন্ট আছে, বাট মূল ঘটনাটা হচ্ছে এটাই যে এখানে প্লাস লাগবে, এখানে মাইনাস লাগবে। তাহলে কারেন্টটা এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, আবার এদিকে ফিরে আসবে, এই তো। এখন তাহলে এখানের ক্ষেত্রে আমাদের আসলে লেফট হ্যান্ড রুলটা, ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা এসে যায়। ঠিক আছে, যখন এখানে তো অলরেডি ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এখানে অলরেডি কী আছে, মাঝখানে নর্থ থেকে সাউথের দিকে আবার যখন এই কন্ডাক্টরের মধ্য দিয়ে আমরা কারেন্টটা ফ্লো করব, তখন এই কন্ডাক্টরের চারপাশেও কী তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তোমরা বলো, এখানে যে ম্যাগনেটটা আছে নর্থ এবং সাউথ পোলের মধ্যবর্তী, এই যে এই ম্যাগনেটটা আগে থেকে তৈরি করা আছে, এটা হচ্ছে কি স্ট্যাটিক ম্যাগনেট বা স্থির ম্যাগনেট বা আগে থেকে বসানো প্লেসড অবস্থায় ম্যাগনেট যেটা আছে। বাট এখানে যেটা, সেটা তো স্ট্যাটিক না, সেটা তো আমি ইলেকট্রিক দিলে তৈরি হচ্ছে। তাহলে এখানে স্ট্যাটিক ম্যাগনেট, আবার যখন এখানে আমি ডিসি সাপ্লাই দিব, তখন এখানে একটা ম্যাগনেট তৈরি হবে। এই ম্যাগনেটের কী তৈরি হবে তাও, এই ম্যাগনেটেরও কি এই মানে ফ্লাক্স তৈরি হবে। তখন দেখবা যে এই ফ্লাক্সগুলো আর এখানে তৈরি ফ্লাক্সগুলো একটার সঙ্গে একটা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। কি হচ্ছে? সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই সংঘর্ষে লিপ্ত হওয়ার দরুন একে অপরকে বিকর্ষণ করে এবং তারা রোটেশন করে। কিন্তু ব্যাপারটা বুঝতে হলে আমাদের ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা একটু ভালো করে বুঝতে হবে। আমি ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করি। যেমন মনে করো, এটা নর্থ ফুল, এটা সাউথ ফুল, এরকম একটা স্ট্যাটিক ম্যাগনেটিক মানে ফিল্ড আছে এই স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। মানে স্ট্যাটিক মানে তো অবশ্যই স্থির। এখানের মধ্যে একটা তার যদি রাখো তুমি, তার যদি রাখো এবং এদিক দিয়ে যদি কারেন্ট প্রবাহিত করো, সোজা তার, আমি সোজা একটা কন্ডাক্টর, এদিক দিয়ে যদি কারেন্টটা প্রবাহিত হয়, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কী হবে? আচ্ছা, আমি কারেন্টটা প্রথমে এদিকে প্রবাহিত না করে এদিকে দিই, যদি কারেন্টটা এদিকে যায়, তাহলে এখানে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আমাদের প্রয়োগ করতে হবে। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল কাকে বলে? আচ্ছা, সেটা আমি বুঝাই। এই যে বাম হাত না, এটা 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 যদি বাম হাত হয়, তাহলে বাম হাতের 3টা আঙ্গুল নিবা তুমি, এই 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুলের ইংলিশ কি সেটা এই আমাদের বাক্যের মধ্যে আছে, দেখছো? এই হচ্ছে 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল এভাবে ধরবা এবং এই আঙ্গুলটা যেটা, এই আঙ্গুলটা হচ্ছে ইলেকট্রিক প্রবাহের দিকে বসাবা। এই আঙ্গুলটা কি ইলেকট্রিক প্রবাহের দিকে বসাবা। এই আঙ্গুলটা কি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এই আঙ্গুলটা কি ফোর্স, এই আঙ্গুলটা কি অ্যাক্টিং ফোর্স। কোন দিকে ফোর্স কি হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে সেটা। এই থামটা হচ্ছে অ্যাক্টিং ফোর্স, এই আঙ্গুলটা হচ্ছে কারেন্ট, এই আঙ্গুলটা হচ্ছে ম্যাগনেট। এখন আমি যদি এই আঙ্গুলটা কারেন্ট না, কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে, এদিক বরাবর ধরি, এই যে এই যে এদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এদিক বরাবর ধরি আমি, তাহলে ব্যাপারটা কী হবে? কারেন্ট যদি এদিকে প্রবাহিত হয়, এদিক বরাবর যদি আমি ধরি, তাহলে এদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এই ডাইরেকশন বরাবর কি ম্যাগনেটিক ফিল্ড, আর এই বিদ্যাঙ্গুলি যেদিকে যাচ্ছে সেদিকে কি, সেদিকে হচ্ছে অ্যাক্টিং ফোর্স কাজ করবে, সেদিকে কী করবে, অ্যাক্টিং ফোর্স কাজ করবে। তাহলে দেখো, তাহলে তাহলে ফ্লেমিংস রুল অনুসারে কি, এই যদি কারেন্ট যায়, তাহলে এদিক বরাবর
ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, এদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এদিকে হবে, কিন্তু অ্যাক্টিং ফোর্সটা হবে উপরের দিকে। এই অ্যাক্টিং ফোর্সটা হবে কি উপরের দিকে, বুঝছো? কোন দিকে হবে? অ্যাক্টিং ফোর্সটা উপরের দিকে হবে, মানে এই তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে। দেখো, যেহেতু এই তারের মধ্য দিয়ে ইলেকট্রিক প্রবাহিত হওয়ার ফলে এই তারেরও ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে, আবার আগে থেকে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে, সংঘর্ষের ফলে এই তারটা এই ম্যাগনেটিক ফিল্ডটাকে একটা ধাক্কা দিবে, একটা ফোর্স ক্রিয়েট করবে, ফোর্সটা হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, এখন আমরা আরেকটা চিত্র দেখি। এটা নর্থ পোল, এটা সাউথ পোল। ঠিক আছে, এখন দেখো এই তারটা যদি কারেন্টটা যদি এদিকে যাই, কারেন্টটা যদি এদিকে যাই, তখন কী হবে? তখন ফ্রেমিং লেফট হ্যান্ড রুল অনুসারে আমি যদি এই চিহ্নটাকে এদিক বরাবর ধরি, হ্যাঁ, এভাবেই থাকবে। আসলে 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 পেজগুলোকে এভাবে ধরতে হবে, সামনাসামনি নিতে হবে। পেজগুলোকে ঘুরানো যাবে না, পেজগুলোকে কী যাবে না, ঘুরানো যাবে না। যেমন আমি উপরের চিত্রটার মধ্যে এই কারেন্টটাকে এদিকে ধরছিলাম না, কারেন্টটাকে এভাবে ধরছিলাম, দেখো হাতকে বেঁকা করতে হবে। কারেন্ট এদিকে, এদিকে কারেন্ট, এদিকে ম্যাগনেটিক ফিল্ড, আর উপরের দিকে কি অ্যাক্টিং ফোর্স। ঠিক এটার ক্ষেত্রে আমি একটু এভাবে ধরবো, এভাবে একটু হাতকে এরকম করে উল্টাই দিব। উল্টাই যদি দিই, উপরের দিকে দেখো, এটা হচ্ছে কারেন্ট, এই যে এই যে এই যে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর নিচের দিকে অ্যাক্টিং ফোর্স। নিচের দিকে কি অ্যাক্টিং ফোর্স। তাহলে কি এদিকে কারেন্ট, এদিকে ম্যাগনেটিক ফিল্ড। অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড সবসময় নর্থ থেকে সাউথের দিকে হয়, ঠিক আছে। আর নিচের দিকে অ্যাক্টিং ফোর্স, নিচের দিকে, নিচের দিকে অ্যাক্টিং ফোর্স, অ্যাক্টিং ফোর্সটা নিচের দিকে। এখানে তো অ্যাক্টিং ফোর্সটা পরের দিকে হইলো, বাট এখানে অ্যাক্টিং ফোর্সটা নিচের দিকে। তাহলে আমি আবার এই চিত্রে ফিরে আসি। তাহলে এই চিত্রের মধ্যে কি দেখতেছি, কি এদিকে কারেন্ট যাওয়ার ফলে অ্যাক্টিং ফোর্সটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম নিচের দিকে এফ, আবার কারেন্টটা যখন এদিক থেকে এদিকে আসে তখন অ্যাক্টিং ফোর্সটা উপরের দিকে এফ। এখানে অ্যাক্টিং ফোর্স নিচের দিকে, ওর দিকে অ্যাক্টিং ফোর্সটা উপরের দিকে। তাহলে উপরের দিকে একটা অ্যাক্টিং ফোর্স, নিচের দিকে একটা অ্যাক্টিং ফোর্স, অ্যাকচুয়ালি কী হবে, এখানে যদি একটা শ্যাফট আকারে থাকে তাহলে এই জিনিসটা আসলে রোটেট করবে না, ঘুরবে না। এটা নিচের দিকে ফোর্স অ্যাক্টিং, এদিকে হচ্ছে এই তারটাকে নিচের দিকে ধাক্কা দিচ্ছে, এদিকে এই তারটাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা রোটেশন করবে না, এই জিনিসটা ঘুরবে না। এটা হচ্ছে আসলে মানে মেইন প্রিন্সিপাল অফ রোটেশন অফ মোটর, মানে রোটেশনের মেইন প্রিন্সিপাল হচ্ছে এটা, যেটা আমি ক্রমান্বয়ে এদিকে দেখেছি। একটা তার আলাদা আলাদা তারের মাধ্যমে, এদিকে আমরা আলাদা আলাদা তারের মাধ্যমে এগুলোকে দেখানো হয়েছে। এরপর কনস্ট্রাকশন অফ ডিসি মোটর। ঠিক আছে, এখন আমি আমার লাস্ট স্লাইড হচ্ছে এটা, এটার পর আমি একটা জিনিসও বুঝাবো না, এটার পর আমি একটা জিনিসও বুঝাবো না। এখন কেন বুঝাবো না? কারণ সবগুলো ইজি হয়ে গেছে। দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানের মধ্যে আমরা শুধু একটা কন্ডাক্টর ইউজ করছি না, এরকম এরকম অনেকগুলো কন্ডাক্টর যদি ইউজ করে তাহলে একটা মোটর তৈরি হয়। একটা মোটর কী হয়? তৈরি হয়। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা একটু কিছু চিত্র আঁকি। হ্যাঁ, তাহলে এখন নর্থ ফুল, সাউথ ফুল আছে, আয়তকার কন্ডাক্টরটাও আঁকলাম। এখন এখানে অ্যারেঞ্জমেন্ট একটু বুঝাই আমি। এখানে একটা একটা গোল্লা থাকে, ঠিক আছে, একটা কি থাকে, গোল্লা থাকে। এই গোল্লার এই অংশ, এই পার্টটুকু, এই অংশটা লাগানো থাকে এই তারের সাথে, এই তারের সাথে লাগানো থাকে এই অংশটা, এই তারের সাথে লাগানো থাকে এই অংশটা, এবং মাঝখানে যে একটা ডিভাইডার আছে, এই ডিভাইডারে কিছু ইনসুলেটর লাগানো হয়। কিছু কি লাগানো হয়? ইনসুলেটর। কেন? কারণ একটার সঙ্গে যাতে আরেকটা কানেকশন হয়ে না যায়, কানেকশন হয়ে গেলে শর্ট সার্কিট হয়ে যাবে। এরপরে মোটরের মধ্যে দুইটা ব্রাশ, এখানে ব্রাশ লাগানো হয়, দুইটা ব্রাশ, ঠিক আছে, এখানে দুইটা ব্রাশ লাগানো হয়, এবং বাইরে থেকে কী দেওয়া হয়? ডিসি সাপ্লাই দেওয়া হয়। এটা ব্যাটারির দুইটা প্রান্ত যুক্ত করা হয়েছে। তো যখন ব্যাটারির দুইটা প্রান্ত থেকে এদিকে ব্রাশের মাধ্যমে এখানে কারেন্ট এখানে লাগবে, তখন এটা কী হবে? ঘুরে যাবে না, রোটেশন করবে। যখন ঘুরতে থাকবে, ব্রাশগুলো কিন্তু আগের মতো থাকবে, কিন্তু এই বৃত্তটা ঘুরতে থাকবে আর কি। এখানে অবশ্যই একটা ঘর্ষণ হবে, স্বাভাবিক, এটা ঘর্ষণ তো হতেই হবে। যেখানে ব্রাশ আছে ঘর্ষণ তো অবশ্যই হবেই, এটা খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। তাহলে ব্রাশগুলো স্থির থাকবে,
কিন্তু ব্রাশগুলোর কাজ হচ্ছে কি আসলে এখানে কারেন্টটা পৌঁছিয়ে দেওয়া, টাচ করে, মানে এই বৃত্তটাকে টাচ করে করে এই ব্রাশটা এদিকে এদিকে কারেন্টটা পৌঁছিয়ে দেওয়া। আর এর কাজ হচ্ছে ঘোরা। ব্রাশগুলো স্থির, এটা ঘুরবে এবং ব্রাশগুলোর সাথে এগুলো কিছুটা ঘর্ষণ হবে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক ঘর্ষণ হবে। ঠিক আছে, এগুলো ফিজিক্যালি আসলে মানে টাচ করা অবস্থায় আছে আর কি, বুঝছো? এভাবে ঘুরবে। এখন এই জিনিসটাকে বলা হচ্ছে কমুটেটর। এই জিনিসটাকে বলা হচ্ছে, এই বৃত্ত জিনিসটাকে বলা হচ্ছে বাঁক অবস্থায় কমুটেটর। আর এগুলো হচ্ছে ব্রাশ, এগুলোকে বলা হচ্ছে ব্রাশ। আর এই দেখো এখানে একটা কন্ডাক্টর না, মেন ডিসি মোটরের ক্ষেত্রে অনেকগুলো কন্ডাক্টর থাকে। যেমন এটা একটা কন্ডাক্টর, আবার এটা আরেকটা কন্ডাক্টর, 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 মানে এটা মানে একটা অনেকগুলো টুইস্টেড অবস্থায় আছে। অনেকগুলো কন্ডাক্টর মিলে এই কমোটেটরটা তৈরি করবে না? দেখবেন এখানে কমোটেটর দুইটা অংশে বিভক্ত না, কিন্তু এরকম যদি এখানে অসংখ্য কন্ডাক্টর থাকে, এখানে কমোটেটর দুই ভাগে বিভক্ত। বাট এরকম যদি অসংখ্য কন্ডাক্টর থাকে তখন কমোটেটরের ভাগ সংখ্যা বা বেড়ে যাবে না? তখন কমোটেটর দেখতে এরকম লাগে, কমোটেটর দেখতে অনেকটা এরকম হয়, মানে এই বাঘ দেখবো কমোটেটর এরকম বাঘ অবস্থায় আছে, বাঘ অবস্থায় আছে, মানে এরকম আর কি, এই গুল অবস্থা এরকম এরকম। এখানে অনেকগুলো বাঘ আছে, বুঝছো, কমোটেটর। তাহলে এরকম, এই এখানে আমি চিত্র দেখাচ্ছি, এই দেখছো এখানে অনেকগুলো কন্ডাক্টর। এই যে এখানে দেখছো অনেকগুলো কন্ডাক্টর মিলিত হয়ে কী হয়েছে, এই কমোটেটর দেখছো, কমোটেটরের পোর্শনটা দেখো অনেকগুলো ভাগ অংশে, কারণ এখানে অনেকগুলো কন্ডাক্টর, সেই জন্য ব্রাশটা দেখছো। তাহলে আশা করি তোমরা আসলে মোটরের কনস্ট্রাকশনটা বুঝতে পারছো, প্রিন্সিপালও বুঝতে পারছো। এরপর হচ্ছে এগুলোর বিভিন্ন ইয়ে আর কি, যেমন বাম পাশের চিত্রটা হচ্ছে প্রস্থচ্ছেদ দিয়ে যদি কেটে ফেলো, তাহলে তুমি এই যে নর্থ ফুল সাউথ ফুলগুলো দেখতে পাবা, মাঝখানে যে কমোটেটর দেখতে পাবা, শ্যাফট দেখতে পাবা। আচ্ছা, এখানে আসলে আর্মেচার কাকে বলা হচ্ছে? ওই যে অনেকগুলো কন্ডাক্টর একসাথে হয়ে গেছে না, দেখছো না, এইগুলো বৃত্ত একটা সিলিন্ডার আকৃতি জিনিস হয়ে গেছে না, এটা হচ্ছে আর্মেচার। আর এখানে দেখতেছো ব্রাশ, কন্ডাক্ট, এগুলো তোমরা বুঝতেছো। আর বিয়ারিং, এদিকে প্লাস্টিকের একটা প্লাস্টিকের এটা হচ্ছে একটা ফ্যান, যেখানে মোটর গরম হলে নিজে নিজে একটা গিয়ার মধ্যে বের হয়ে যায়। আর্মেচার, এগুলো আর বোঝানোর দরকার নেই, এগুলো তোমরা নিজেরা বলবো আর কি। এখানে অনেকগুলো আছে, এগুলো তোমরা আসলে জানো, এখানে আর কিছু বোঝানো নেই। এখানে আর এগুলো যেমন আছে তেমন আসলে কি, যেমন আছে তেমন রিডিং করবা যেগুলো, এখানে আর কিছু বোঝানোর নাই। মেন প্রিন্সিপালের পরে এগুলো সবগুলো বোঝানোর পালা, এগুলো সবগুলো বোঝানোর কিছু নেই এখানে। এগুলো এখানে ফরবা আর চিত্রের মাধ্যমে যেগুলো দেখতে সেগুলো বলবা। মেন কথা হচ্ছে এখানের মধ্যে